লুকোচুরি খেলবে? লুকোচুরি। ওয়েলকাম ব্যাক রহস্যবিদ্যার 102তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকে দুটি ঘটনা শোনাতে যাচ্ছি, যার মধ্যে প্রথম ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, নাম তার সাইফুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ঘটনাটা পাঠানোর আগে তিনি অনেকক্ষণ চুপ ছিলেন বলে জানিয়েছেন আমাদের। তারপর তিনি ধীরে ধীরে লিখেছিলেন, যেটা আমি পড়ে শোনাচ্ছি। আমার এই পড়ে শোনানোর মাঝে ছোটোখাটো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি। আর সাথে আরও একটা অনুরোধ রাখতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা। আপনাদের জন্যই রহস্যবৃত্ত আজ এখানে। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। বিপ্লব ভাই, আমি জানি না ওই রাতে আসলে কি হয়েছিল, কিন্তু আজও ঝড় উঠলেই মনে হয় কেউ আবার আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা প্রায় 3 বছর আগে, কিন্তু সাইফুল ভাইয়ের ভাষায় সময় যত যায় ভয়টা তত পুরনো হয় না, বরং আরো জীবন্ত হয়ে ওঠে। তখন সে ঢাকায় নতুন চাকরি পেয়েছে। শহরের ব্যস্ততা, নতুন দায়িত্ব সব মিলিয়ে জীবনটা দ্রুত বদলে যাচ্ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে ফিরল। বহুদিন পর নিজের শেকড়ে ফেরা। চারিদিকে সবুজ, ধান ক্ষেতের মিঠে গন্ধ, দূরে বাঁশঝাড়। আর সন্ধ্যা নামলেই গ্রামটা কেমন নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও এক ধরনের অজানা চাপা অস্তিত্ব লুকিয়ে থাকে, যেটা শহরের মানুষ সহজে বুঝতে পারে না। সাইফুলদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। বাড়ির পেছনে একটা পুরনো পুকুর ছিল, আর তার পাশেই ঘন বাঁশঝাড়, যেটা নিয়ে ছোটবেলা থেকেই নানান গল্প শোনা যেত। কেউ বলে রাতে ওদিকে গেলে কারো হাঁটার শব্দ শোনা যায়, আবার কেউ কেউ বলে কেউ নাম ধরে ডাক দেয়। এসব গল্পে সাইফুল কখনো বিশ্বাস করত না। সে সবসময় নিজেকে যুক্তিবাদী ভাবত। কিন্তু সেদিনের রাতটা ছিল একটু ভিন্ন রকম। সন্ধ্যার পর থেকেই আকাশের চেহারা বদলে যাচ্ছিল। পশ্চিম দিক থেকে কালো মেঘ জমে উঠছিল, আর বাতাস ধীরে ধীরে জোর পাচ্ছিল। প্রথমে হালকা হাওয়া, তারপর দমকা ঝাপটা। গাছগুলো কেমন অস্থির হয়ে উঠল। বাঁশঝাড় থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে দীর্ঘশ্বাস ফেলছে। রাত বাড়ার সাথে সাথে বাতাসটাও আরো ভয়ঙ্কর হয়ে উঠল। টিনের চাল কাঁপতে লাগলো, জানালাগুলো ঠক ঠক করে বাজতে লাগলো। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু সাইফুলের ঘরটা আলাদা। বাড়ির এক কোণে, যেখানে বাতাসের ধাক্কা সবচেয়ে বেশি লাগে। জানালাটা পুরনো, ঠিকমতো আটকায় না, বাতাস এলেই খুলে যায়। রাত তখন প্রায় 2টা। হঠাৎ করেই সাইফুলের ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো সে প্রথমে বুঝতে পারল না। চোখ খুলেই সে বুঝল কিছু একটা ঠিক নেই। বাতাসের শব্দটা অস্বাভাবিক রকমের জোরে, যেন পুরো ঘরটাকে ঘিরে ধরেছে। জানালাটা কাঁপছে, টিনের চালের শব্দ মনে হচ্ছে কেউ উপরে হাঁটছে। ঠিক তখনই সে প্রথম শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, সাইফুল, সাইফুল। সে চমকে উঠল। প্রথমে ভাবল হয়তো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই গলা, এবার আরো পরিষ্কার, আরো কাছে। এই সাইফুল, দরজা খোল। তার শরীর ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা ধুকপুক করছে। সে বিছানায় উঠে বসল, কান খাড়া করে শুনতে লাগলো। সে নিচু গলায় বলল, কে 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 বাইরে কে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। সে ভাবল হয়তো ভুল শুনেছে, কিন্তু ঠিক তখনই আবার, আমি, দরজা খোল। গলাটা কেমন যেন পরিচিত, খুব চেনা, কিন্তু ঠিক ধরতে পারছে না।
সাইফুল ধীরে ধীরে দরজার দিকে এগোলো। তার পা যেন ভারী হয়ে যাচ্ছে ক্রমশ। দরজার কাছে গিয়েই সে হাত বাড়ালো, কিন্তু ছুঁতে পারল না। হাতটা মাঝ পথেই থেমে গেল। তার মনে হচ্ছিল দরজার উপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিছু একটা যেটাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সেটা তাকে দেখছে। সে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালো। বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও সে স্পষ্ট দেখতে পেল দুটো পা দাঁড়িয়ে আছে, একদম স্থির, নড়ছে না। তার বুক ধরফর করে উঠল। সে কাঁপা গলায় বলে উঠল, আপনি কে? কে? কিছুক্ষণ চুপ, তারপর খুব ধীরে, চিনস না? গলাটা এবার পরিষ্কার। সাইফুলের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই গলাটা সে চেনে, এই গলাটা সে চেনে। এটা রবিউলের গলা, ঠিক এটা রবিউলের গলা। রবিউল তাদের গ্রামেরই এক লোক, যে প্রায় 5 বছর আগে মারা গেছে। হঠাৎ অসুখে মারা যায় রবিউল। মৃত্যুর আগের দিনগুলোতে নাকি সে অদ্ভুত আচরণ করত, রাতে একা একা কথা বলতো, কারো নাম ধরে ডাকতো। এই স্মৃতিটা মাথায় আসতেই সাইফুলের মাথা ঘুরে উঠল। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে 3টা টোকা পড়ল। তারপর সেই গলা, সাইফুল দরজা খোল, অনেক ঠান্ডা লাগতেছে। সাইফুলের মনে হলো তার শরীরের ভেতর সব রক্ত যেন জমে গেছে। সে আর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে পারল না। পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেসে গিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু ভয়টা এখানেই শেষ হয়নি। হঠাৎ করেই সে অনুভব করল ঘরের ভেতরেও কেউ আছে, ঠিক তার পেছনে। কেউ খুব ধীরে নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। সে সাহস করে ঘাড় ঘুরাতে পারছিল না। তার চোখ দরজার দিকে আটকে ছিল, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছিল পেছনেও কেউ আছে, কিছু একটা দাঁড়িয়ে আছে পেছনে। আর সেই সময় দরজার বাইরে গলাটা বলল, ওইটা আমি না। এই কথাটা শোনার সাথে সাথে সাইফুল আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু বাতাস থেমে গেছে। পুরো ঘর এখন নিস্তব্ধ। তারপর আবার দরজায় জোরে টোকা, খোল খোল। এইবার গলাটা আগের মতো না, কেমন যেন রাগান্বিত, কর্কশ। সাইফুল কান বন্ধ করে সারা রাত সে সেই অবস্থায় কাটালো। কখনো টোকা, কখনো ডাক, কখনো মনে হচ্ছিল কেউ জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। ফজরের আজান দেওয়ার ঠিক আগে সব হঠাৎ থেমে গেল। বাতাস নেই, শব্দ নেই, নিস্তব্ধতা। সকাল হলে সে সাহস করে দরজাটা খুলল। বাইরে কেউ নেই এবার, কিন্তু দরজার সামনে কাদামাটির উপর স্পষ্ট 2টা পায়ের ছাপ। সে নিচু হয়ে ভালো করে দেখল পায়ের আঙুলগুলো উল্টো দিকে ঘোরানো। আর ঠিক তার পাশেই আরেকটা জিনিস দেখে তার মাথা ঝিমঝিম করে উঠল। মাটিতে নখ দিয়ে আঁচড় কাটা, যেন কেউ দরজাটা খোলার চেষ্টা করছিল। সেদিন দুপুরে গ্রামের এক বয়স্ক মানুষ তাকে একটা কথা বলেছিল, ঝড়ের রাতে যদি কেউ নাম ধইরা ডাকে দরজা খুলিস না। অনেক সময় সব ডাক মানুষের হয় না। ঢাকায় ফিরে আসার পরও সাইফুল এই ঘটনাটা ভুলতে পারেনি। ঝড় উঠলেই সে আজও অস্থির হয়ে যায়। রাত গভীর হলে মাঝে মাঝে তার মনে হয় তার ফ্ল্যাটের দরজার সামনেও কেউ দাঁড়িয়ে আছে। ঘটনাটা শেষ করার আগে সে শুধু একটা লাইন লিখেছিল, ভাই, সেদিন যদি আমি দরজাটা খুলতাম তাহলে হয়তো আজকে আমার নামটাই থাকতো ওই উল্টো পায়ের ছাপের জায়গায়। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা রাখছি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা প্রথম ঘটনা থেকে আমার সাথে এই পর্যন্ত রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি দ্বিতীয় ঘটনাটাও আপনারা বেশ এনজয় করবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। যে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের বাসিন্দা তিনি। তার ভাষ্যমতে এই ঘটনা তাদের এলাকায় বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এক বাস্তব কাহিনী।
অনেক প্রবীণ মানুষ এখনো শপথ করে বলেন এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। 1988 সালের ভয়াবহ বন্যায় সেই সময়টায় মুক্তাগাছা উপজেলার প্রায় সবকটি এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। চারিদিকে শুধু পানি আর পানি। ক্ষেতের ধান, রাস্তা, মানুষের উঠোন সবকিছু যেন একাকার হয়ে গিয়েছিল। 2 নম্বর বড়গ্রাম ইউনিয়নের বাজেধনুকা গ্রাম তখন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই গ্রামেই বহু বছর ধরে বসবাস করতেন এক বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ। গ্রামের মানুষ তাকে চিনত হাফেজ করিমউদ্দিন নামে। তিনি কোথা থেকে এসেছিলেন কেউ তা ঠিক করে বলতে পারে না, শুধু শোনা যেত মুক্তিযুদ্ধেরও অনেক বছর আগে তিনি তার স্ত্রীকে নিয়ে এই গ্রামে এসে ছোট্ট একটি কুঁড়ে ঘর বানিয়ে বসবাস শুরু করেন। তখনই তার বয়স ছিল অনেক। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন তিনি যখন গ্রামে আসেন তখন তার বয়স ছিল অন্তত 70 কিংবা 80 বছর। তার স্ত্রী ছিলেন অত্যন্ত পর্দাসীন, শান্ত স্বভাবের একজন নারী। সারা জীবন গ্রামের মানুষ তাকে খুবই কম দেখেছে। তারা দুজনেই ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী মানুষ। ঘরে তেমন কিছু ছিল না তাদের, তবুও তারা কখনো কারো কাছে হাত পাততেন না। হাফেজ করিমউদ্দিন গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কুরআন শিক্ষা দিতেন। যে কয়টা টাকা মানুষ তাকে দিত সেই টাকায় কোনো রকমের সংসার চলত তাদের। কেউ যদি তাকে ফিতরা বা জাকাত দিতে চাইতো তিনি হেসে বলতেন, আমি তো গরিব না ভাই, আমার থেকেও অনেক বেশি অভাবী মানুষ আছে এই গ্রামে, তাদের কি দিন। গ্রামের মানুষ তার এই আত্মমর্যাদা বোধ দেখে মুগ্ধ হতো। 100 বছরের কাছাকাছি বয়স হলেও তিনি লাঠি ছাড়াই চলাফেরা করতেন। সবচেয়ে অবাক করার বিষয় ছিল তিনি চশমা ছাড়াই কুরআন তেলাওয়াত পড়তেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে গ্রামের মানুষ মাঝে মাঝে শুধু তার তেলাওয়াত শোনার জন্য বসে থাকত। 1988 সালের সেই ভয়াবহ বন্যার রাতেই ঘটে যায় জীবনের শেষ অধ্যায়। প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে হঠাৎ তার কুঁড়ে ঘরটি ভেঙে পড়ে। ভাঙা ঘরের নিচে চাপা পড়েন তিনি এবং তার স্ত্রী। চিৎকার শুনে গ্রামের লোকজন হাঁটু সমান পানি ডিঙিয়ে ছুটে আসে। অনেক কষ্টে তাদের বের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যখন গ্রামের লোকজন ধীরে ধীরে তাকে বিষয়টি জানালো তখন কয়েক মুহূর্ত নীরব থাকার পর তার চোখ স্থির হয়ে যায়। বুকের ভেতর একবার কেঁপে ওঠার মতো শব্দ হয়। তারপর তিনি নিথর হয়ে পড়েন। গ্রামের লোকেরা বুঝতে পারে স্ত্রীর মৃত্যু শোক তিনি সহ্য করতে পারেননি। বন্যার কারণে চারদিকে পানি থাকায় তখন তাদের কবর দেওয়া সম্ভব হয়নি। তাই গ্রামের ইমাম সাহেবের পরামর্শে লাশ দুটি কলাগাছের ভেলায় তুলে কইয়া বিলের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে পানি কমে গেলে তাদের দাফন করা হয় গ্রামের এক পাশে। এরপর ধীরে ধীরে সময় কেটে যায়, মানুষ ঘটনাটি ভুলেও যায়। বছর গড়িয়ে যায়। প্রায় 22 বছর পর এই গ্রামের চেহারা বদলে যায়। গ্রামের মানুষ তখন অনেকটাই সচ্ছল। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের শিশুদের পড়াশোনার জন্য একটা ছোট্ট প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হবে। কয়েকজন শিক্ষক আর হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলটি যাত্রা শুরু করে। কিন্তু তখন কেউ খেয়াল করেনি স্কুলটি নির্মাণ করা হয়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে বহু বছর আগে হাফিজ করিমউদ্দিন ও তার স্ত্রীকে দাফন করা হয়েছিল। 2010 সালের বর্ষাকালের একদিন প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। কুদ্দুস মিয়ার ছেলে আবুল কাশেম মাছ ধরতে গিয়েছিল বিলের ধারে। সেদিন তার জালে অনেক মাছ উঠেছিল। খুশি মনে সে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। তখন সন্ধ্যা নেমে আসছে, চারদিকে কুয়াশার মতো হালকা ধোঁয়াটে পরিবেশ। হঠাৎ সে সামনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা পোশাক, লম্বা দাড়ি আর তার মাথা নিচু করা। কয়েক পা এগিয়ে যেতেই তার বুক কেঁপে ওঠে, কারণ লোকটাকে সে চিনে ফেলেছে। তিনি আর কেউ নয়, তিনি হাফেজ করিমউদ্দিন। অথচ তিনি তো বহু বছর আগে মারা গিয়েছেন। সেই দৃশ্য দেখেই হাশেম মিয়া ভয় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় মাঠ থেকে উদ্ধার করা হয়। কিন্তু 3 দিন পরেই সে হঠাৎ তীব্র জ্বরে
আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে গ্রামের মাছের পুকুরে জাল ফেলতে গিয়েছিলেন মাঝবয়সী একজন ছেলে, নাম তার মজিদ আলী। রাত তখন প্রায় 11টা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি দেখতে পান পুকুরের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয় কেউ হয়তো পানি থেকে মাছ তুলছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ লোকটি পানির উপরেই দাঁড়িয়েছিল। তার সাদা পোশাক বাতাসে দুলছে। মজিদ আলী ধীরে ধীরে কাছে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধ। তিনি যেন ধীর পায়ে পানির উপর দাঁড়িয়ে হাঁটছেন। মজিদ আলী জাল ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যান। এরপর আর কখনো তিনি রাতে মাছ ধরতে যাননি। আরও একটি ঘটনা ঘটেছিল গ্রামের রাখাল ছেলে সোহেলের সাথে। বিকেলের দিকে সে গরু চড়াতে গিয়েছিল বিলের পাশে। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরের একটি কাঁঠাল গাছের মোটা ডালের উপর কেউ বসে আছে, সাদা পোশাক পরা। প্রথমে সে ভাবে হয়তো গ্রামের কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই মানুষটি ধীরে ধীরে মাথা তুলে তাকায় তার দিকে। তার চোখ যেন অস্বাভাবিকভাবে স্থির ছিল। সোহেল বুঝতে পারে সেই মানুষ যার কথা গ্রামের সবাই বলা বলি করছে। ভয়ে সে গরু ফেলে দৌড়ে বাড়ি চলে আসে। কয়েক সপ্তাহ পর সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে স্কুলেরই ভিতর। এক বিকেলে প্রচণ্ড ঝড় ওঠে। শিক্ষক ও ছাত্ররা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ঝড় দেখছিল। তখন তারা দেখে মাঠের মাঝখানে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সাদা পোশাক পরা। ঝড়ের তীব্র বাতাসেও তিনি একদম স্থির আছেন, মোটেও নড়ছেন না। স্কুলের পিয়ন গফুর মিয়া অনেকক্ষণ তাকিয়ে তাকে কাঁপা গলায় বলছিলেন এ মানুষটা তিনি চিনতে পেরেছেন, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেই মানুষটির চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে প্রায় 30 থেকে 35 জন মানুষ দাবি করেন তারা সেই বৃদ্ধকেই দেখছেন। কেউ বলছেন তিনি রাতের বেলা বিলের উপর দিয়ে হাঁটছিলেন, কেউ বলছেন পুকুরের ধারে বসেছিলেন, আবার কেউ কেউ বলছিলেন কালভার্টের ওপর ধীরে ধীরে হাঁটছিলেন। সবশেষে গ্রামের শিক্ষিত লোকজন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি জায়গাটি ঘুরে দেখে বলেন এই স্কুলটি নির্মাণ করা হয়েছে একজন নেককার মানুষের কবরের জায়গার উপরে, তাই তার আত্মা শান্তি পাচ্ছেন না। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় স্কুলটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। স্কুলটি প্রায় 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে এরপর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে গ্রামের অনেক মানুষের দাবি আজও মাঝে মধ্যে গভীর রাতে সেই পুরনো জায়গায় গেলে দেখা যায় সাদা পোশাক পরা এক বৃদ্ধ ধীরে ধীরে হাঁটছেন। কখনো আবার মনে হয় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। যারা দূর থেকে তাকে দেখছে তারা আর কখনো সাহস করে কাছে যায়নি। গ্রামের প্রবীণরা আজও বলেন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষের ভুলে ইতিহাস চাপা পড়ে যায়, কিন্তু সেই জায়গার স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের নির্ধারিত দুটি ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি উন্মাদ হয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই রহস্যবৃত্তের সাথে থাকবেন এবং ঘটনাগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হব পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।